আমি অ্যাডভোকেট সালমা আক্তার ডলি, ঢাকা জজ কোর্ট। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে একটু আলোচনা করতেছিলাম। তো আজকে ২১ ধারাটা একটু দেখি। তো ২১ ধারায় বলা হয়েছে যে যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না, এটার অর্থ হচ্ছে যে সকল চুক্তি এটা বাস্তবায়ন করা যাবে না। সে কোন ধরনের চুক্তি? সেগুলো হচ্ছে ৮টি ক্ষেত্রে। ৮টি ক্ষেত্রে চুক্তিগুলো বলবৎ করা যাবে না। এখন এই ৮টি ক্ষেত্রগুলো আমরা একটু দেখি, ঠিক আছে? তো ১ নম্বর হচ্ছে যে চুক্তির কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়, ঠিক আছে? যে সকল যে চুক্তিতে আপনার কার্য সম্পাদন না হইলে আপনি প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ পাবেন। তো আপনি তো আর্থিক ক্ষতিপূরণ পাইলেন, আপনার চুক্তি বাস্তবায়ন দিয়ে কী করবেন এই ক্ষেত্রে? ২ নম্বরটা হচ্ছে যে চুক্তি এত সূক্ষ্ম বা অসংখ্য বিবরণের সমষ্টি অথবা পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতা এর উল্লেখযোগ্য শর্তাবলী সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করতে পারবে না। এই কথাটার অর্থ হচ্ছে যে সকল চুক্তিগুলো সূক্ষ্ম, বা অতিরিক্ত বিবরণ সমষ্টি বা কোনো ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল হলে সেই সকল চুক্তি বাস্তবায়নযোগ্য না। ৩ নম্বর হচ্ছে যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গতা নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারবে না। এমনভাবে আপনি চুক্তি করলেন, সেই চুক্তিটা পড়ে আদালত সেটা কোনো নির্ভরযোগ্য কোনো বর্ণনাই সে খুঁজে পাইল না, তাহলে সেই চুক্তি কীভাবে বাস্তবায়ন করবে? তাহলে সেই চুক্তিটি কী হবে? বাস্তবায়ন করা যাবে না। ৪ নম্বর হচ্ছে যে চুক্তি তার প্রকৃত কারণেই বাতিলযোগ্য। এমনভাবে আপনি চুক্তি করলেন, সেই চুক্তিটা তার সেই বিষয়বস্তু প্রকৃতভাবেই সেটা বাতিলযোগ্য। যে চুক্তি বাতিলযোগ্য সেটা কীভাবে বাস্তবায়ন হবে? ঠিক আছে। আর ৫ নম্বরটা হচ্ছে যে ট্রাস্টিগণ কর্তৃক সম্পাদিত চুক্তি যা তাদের ক্ষমতার বহির্ভুক্ত এমন চুক্তি, এমনভাবে আপনি চুক্তিটা করলেন যে সেটা বাস্তবায়নের সেটা ক্ষমতারই বহির্ভুক্ত, যেটা ক্ষমতার বাহিরে হবে সেই চুক্তি তার বাস্তবায়ন করা যাবে না। ৬ নম্বরটি হচ্ছে বিশেষ উদ্দেশ্যে গঠিত কর্পোরেশন বা পাবলিক কোম্পানির পক্ষে অথবা তেমন কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ কর্তৃক সম্পাদিত চুক্তি যা তাদের ক্ষমতার অতিরিক্ত। কোনো কোম্পানি বা পাবলিক কোম্পানি এমনভাবে চুক্তিটা করলো যে সেটা তাদের ক্ষমতারই অতিরিক্ত। তো যেই চুক্তিটা ক্ষমতার বহির্ভুক্ত হবে সেই চুক্তিটা কীভাবে বাস্তবায়ন হবে? ঠিক আছে। আর ৭ নম্বরটা হচ্ছে যে চুক্তি কার্য সম্পাদন করতে হলে শুরু করার তারিখ হতে ৩ বছরের বেশি সময় ক্রমাগত কাজ করে যেতে হবে। এটার অর্থ হচ্ছে যে চুক্তিটা আপনি এমনভাবে করলেন এই কাজটা ৩ বছর ধরে করতেই থাকবে, এত লং টাইমের এভাবে এই চুক্তিগুলো বাস্তবায়ন করা যাবে না। আর ৮ নম্বর হচ্ছে যে চুক্তির বিষয়বস্তু উল্লেখযোগ্য অংশ উভয় পক্ষ বর্তমান ধরে নিলেও চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেই বিলুপ্তি ঘটেছে। এটার কথার অর্থ হচ্ছে যে চুক্তিটি আপনি সম্পাদন করছেন, আপনি চুক্তি করলেন, সেটা স্বাক্ষর করার আগেই সেই চুক্তিটা বিষয়বস্তু কী হয়েছে? বিলুপ্তি হয়ে গেছে। যে বিষয়বস্তু বিলুপ্তি হয়ে যাবে সেই চুক্তি আপনি কীভাবে বাস্তবায়ন করবেন? তো তাহলে কি হলো? এই ৮ শ্রেণীর ক্ষেত্রে, এই ৮টি ক্ষেত্রে আদালত চুক্তি বাস্তবায়ন করার আদেশ দিবে না, ঠিক আছে। আর ২২ ধারা হচ্ছে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রসঙ্গে আদালতের বিবেচনা ক্ষমতা, বা এটার কথা হচ্ছে যে এই ২২ ধারা অনুযায়ী আদালত চুক্তি প্রদানের ক্ষেত্রে তার বিবেচনামূলক ক্ষমতা প্রদান করবেন। এখন এই বিবেচনামূলক ক্ষমতা এটা না যে আদালতের খেয়াল খুশি মতো একটা আপনাকে আদেশ দিয়ে দেবে। এই বিবেচনামূলক ক্ষমতাটা হইতে হবে, কেমন হইতে হবে? এটা হইতে হবে নিখুঁত এবং যুক্তিসঙ্গত বিচার বিভাগীয় নীতি দ্বারা নিয়ন্ত্রিত। এটা নিখুঁত হইতে হবে, যুক্তিসঙ্গত হইতে হবে, আর বিচার বিভাগীয় নীতি দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং আপিল আদালত কর্তৃক সংশোধিত হইতে হবে। এই কয়টার ভিতরে তার বিবেচনামূলক ক্ষমতা, তার বিবেচনামূলক ক্ষমতা তার খেয়াল খুশির মতো না, ঠিক আছে। এই ক্ষমতাগুলো আদালত কি করতে পারবে? প্রয়োগ করতে পারবে। এখন ২২ ধারার ২টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করার ডিক্রি দিবে না। ডিক্রি না দিয়ে কী করবে? ক্ষতিপূরণ দিবে। এটার মানে হচ্ছে আদালত ২টি ক্ষেত্রে আপনার চুক্তি বাস্তবায়নের আদেশ দিবে না।
ক্ষতিপূরণের আদেশ দেবে। এখন দুটি ক্ষেত্রে কেন ক্ষতিপূরণের আদেশ দিবে সেটা একটু দেখব। 1 নম্বরটা হচ্ছে যে বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা। যখন আদালত দেখবে বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে, সেক্ষেত্রে আদালত কি করবে? তাকে চুক্তি বাস্তবায়নের ডিক্রি দিবে না, তাকে কি করবে? সেখানে ক্ষতিপূরণের আদেশ দিবে। আর দ্বিতীয়ত হচ্ছে বিবাদীর উপর কঠোরতা। যখন আদালত দেখবে বিবাদীর উপর বাদীর কঠোরতা, তখন কি করবে? আদালত ক্ষতিপূরণের আদেশ দিবে। ঠিক আছে। আর 23 ধারা হচ্ছে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে। এটার কথা হচ্ছে যে ব্যক্তিগুলো এই সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ পেতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে 8 শ্রেণী ব্যক্তি। 8 শ্রেণীর ব্যক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের আদেশ পেতে পারে। এখন এই ব্যক্তিগুলো কে কে বা কারা এই ব্যক্তিগুলো, এটা একটু আমরা দেখব। 1 নম্বর হচ্ছে চুক্তির যে কোনো পক্ষ। চুক্তির যে কোনো পক্ষ চুক্তি সম্পাদনের আদেশ পেতে পারে। 2 নম্বর হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। এই চুক্তির ভিতরে যাদের স্বার্থ আছে সেই স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিগণ। চুক্তির সুফল লাভের অধিকারী, মানে একটা চুক্তি হলো সেটা তো সুফল হবে, সেটা লাভ কারা করবে? অন্য ব্যক্তি তো আর করবে না। চুক্তিতে যাদের নাম ঠিকানা আছে বা চুক্তির সাথে যারা জড়িত তারাই পাবে, তারাই কি করতে পারবে? তারাই সুবিধাটা ভোগ করতে পারবে। 4 নম্বর হচ্ছে ভবিষ্যতের উত্তরাধিকারী। আর 5 নম্বর হচ্ছে এক কোম্পানি অন্য কোম্পানির সাথে একত্রিত হলে নতুন কোম্পানি, মানে এক কোম্পানি অন্য কোম্পানির সাথে একত্রিত হয়ে যে নতুন একটা কোম্পানি হবে, সে কী করতে পারবে? সেটা এই চুক্তি বাস্তবায়নের আদেশটা পেতে পারবে, আর ইত্যাদি। ঠিক আছে। আর 24 ধারা হচ্ছে যে প্রতিকারের সাথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা। প্রতিকারের সাথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা, মানে একটা প্রতিকার পাবেন, সেটা কি কি প্রতিবন্ধকতা আছে সেই সম্বন্ধে আপনার 24 ধারায় বলা হয়েছে। এখন এই 24 ধারার 4 শ্রেণী ব্যক্তির পক্ষে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। 23 ধারায় কি হয়েছে? 8 শ্রেণী ব্যক্তির প্রতি কার্য সম্পাদন করা হয়েছে। আর 24 ধারায় কি হইতেছে? যে 4 শ্রেণী ব্যক্তির প্রতি আপনি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করার আদেশ আদালত দিবে না। এখন এই ব্যক্তিগুলো কারা? 1 নম্বর হচ্ছে যে চুক্তি ভঙ্গের জন্য কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। মানে একটা চুক্তি হলো, সেই চুক্তিটা যদি ভঙ্গ হয়, তার ভঙ্গের ফলে কোনো ক্ষতিপূরণই পাওয়া যাবে না অপর ব্যক্তির থেকে, তাহলে সেটা কিভাবে আদালত ক্ষতিপূরণের আদেশ দিবে? এক্ষেত্রে দেওয়া যাবে না। আর 2 নম্বরটা হচ্ছে নিজে চুক্তি পালনের অসমর্থ হলে বা শর্ত ভঙ্গ হলে। এই চুক্তির যে কোনো একটা পক্ষ যদি কোনো শর্ত ভঙ্গ করে বা নিজে যে চুক্তিটা করলো সেটা করার সে অসমর্থ, সেটার সামর্থ্য না, তাহলে এটা কীভাবে সে আদালত তাকে এটার আদেশ দিবে, ক্ষতিপূরণের আদেশ দিবে। ঠিক আছে। আর যে ক্ষেত্রে ইতিমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে এবং চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়েছে। এখন একটা চুক্তি হলো, চুক্তি আপনি নিজে নিজেই বলেন এই চুক্তি না হলে আমি এই ক্ষতিটা নিব বা আমি এই প্রতিকারটা নিব, আপনি নিজেই আপনার প্রতিকারটা বেছে নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আদালত কি করবে? সেক্ষেত্রে আদালত কোনো কিছুই আপনাকে দিবে না। আর 4 নম্বর হচ্ছে যে চুক্তি অবশ্যই অবগত ছিল। যে চুক্তির সম্বন্ধে আগেই কি ছিল? অবগত ছিল, মানে এই চুক্তিটার ফলাফল কি হবে বা কীভাবে কী হবে সেটা আপনি আগেই জানতেন। আপনি যখন আগেই জানতেন, তাহলে আপনি আদালতের কাছে যে আর কী জানবেন বা কী পাবেন। থ্যাংক ইউ।